বে ইনসাইট স্ট্রেট টক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। নীল জলরাশি, পাহাড়ের মিতালি আর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার আমাদের চোখের সামনেই ভেসে ওঠে এক অপূর্ব সুন্দর পর্যটন নগরীর গল্প। হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প, কিন্তু আড়ালে রয়েছে স্থানীয় অধিবাসীদের দীর্ঘশ্বাস। আমরা দেখতে পাই একদিকে মাতার বাড়ির মতো বিশাল হাজার কোটি টাকার মেগা প্রকল্প, রেল প্রকল্প, আন্তর্জাতিক বিমানবন্দর, কিন্তু অপরদিকে যদি আমরা তাকাই আমাদের স্থানীয় অধিবাসীদের লোনা জল, তাদের দারিদ্র্যপীড়িত জীবনযাপন, এবং আমরা দেখতে পাই সুউচ্চ দালান আর এক পাশে হচ্ছে কুড়েঘর, সৈকতের এক বৈষম্যের দেয়াল। আমরা আজকে গল্প খুঁজব উপকূলীয় অঞ্চলের অর্থনীতির অলিগলি। এজন্য আমরা আজকে বিষয় রেখেছি হচ্ছে সৈকতের বৈষম্যের দেয়াল, উপকূলীয় অঞ্চলের অর্থনীতির অলিগলি। আজকে আমাদের মাঝে আলোচনা করার জন্য সাথে রয়েছেন স্থানীয় সরকার অধিদপ্তরের প্রকৌশলী, ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক জনাব মঞ্জুর সাদেক। জনাব মঞ্জুর সাদেক, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জনাব মঞ্জুর সাদেক ওনার পড়ালেখা করেছেন, ওনার মাস্টার্স করেছেন উপকূলীয় অর্থনীতির বিষয়ে। এই জন্য আমরা আজকে কক্সবাজারের উপকূলীয় অর্থনীতি নিয়ে আলাপ করার চেষ্টা করব। প্রথমেই জনাব মঞ্জুর সাদেক, আপনার কাছে আমরা যাচ্ছি। আমরা সরাসরি যদি চিন্তা করি, কক্সবাজারে গত কয়েক বছরেই, এক দশকই যদি বলি, হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প হচ্ছে। এই মেগা প্রকল্প থেকে স্থানীয় অধিবাসীরা আসলে কতটুকু উপকৃত হচ্ছে, আপনি যদি আপনার মতো করে মূল্যায়ন করেন। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে যে আমাকে আপনারা আমন্ত্রণ করলেন, এই জন্য আসলে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি স্থানীয় একজন মানুষ, আমি স্থানীয় একজন স্টেক হোল্ডার, কাজেই আপনার যে উদ্বেগ, সেই উদ্বেগটা কিন্তু আমারও আছে, তাই না? আমার এখানে এত কিছু হচ্ছে, এত ইনভেস্টমেন্টের সাথে আমার যারা স্থানীয় মানুষ, আমাদের যারা স্টেক হোল্ডার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মাটির মানুষ, তাদের উন্নয়ন হচ্ছে না কেন, তাই না? আমরা খুবই অবাক হয়ে দেখলাম আমাদের প্রিয় জেলা কক্সবাজার দেশের 11তম দরিদ্রতম জেলা, তাই না? আগে আমরা উত্তরাঞ্চলের যেসব জেলাগুলোকে বললাম, উত্তরাঞ্চলের জেলাগুলার আর্থিক অবস্থা খুবই খারাপ, ভিলেজ জেলাগুলোর আর্থিক অবস্থা খুবই খারাপ। এখন আমরা খুবই অবাক হয়ে লক্ষ্য করি যে তারা কিন্তু অর্থনৈতিকভাবে আমাদের জায়গায় গেছে, আমাদের অবস্থা তাদের চেয়েও খারাপ হয়ে যাচ্ছে। তাহলে এই যে এত কিছু হচ্ছে, এত ইনভেস্টমেন্ট, সেটা স্থানীয় জনগণের ইকোনমিতে স্পিল ওভার হচ্ছে না কেন, তাই না? এটাকে ইকোনমির ভাষায় এটাকে বলে স্পিল ওভার ইকোনমি। হ্যাঁ, ওটা হচ্ছে না কেন? এটাকে সহজভাবে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে আমরা বলবো যে এগুলোর সাথে আসলে স্থানীয় জনগণের যে লিঙ্কেজটা আমাদের ঠিক অ্যাপ্রোপ্রিয়েটলি করা সম্ভব হয়নি। যে স্থানীয়দের সাথে যদি আমরা খুব সহজে যদি এই লিঙ্কেজটা যদি স্থাপন করতে পারতাম, তাহলে সহজ হইতো। কেমন? এই যে আপনি কিছু এক্সাম্পল দিলেন, প্রত্যেকটাই কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে ইপসিপোর্ট যেটা হবে, এটা একটা খুব ইউনিক একটা প্রজেক্ট। এটা সারা দেশের জন্য অনেক ইম্পর্টেন্ট প্রজেক্ট, তাই না? এই ধরনের স্থাপনা অতীতে হয়নি, আরও আগে হওয়া উচিত ছিল, তাই না? বিদ্যুৎ, এটা কিন্তু সারা দেশেই কিন্তু বিদ্যুৎটা যাচ্ছে, ঠিক না? এই যে সারা দেশেই যে বিদ্যুৎটা যাচ্ছে, এটার সাথে আমরা স্থানীয়রা উপকৃত হতে পারতাম খুব সহজেই। আমাদের এখানে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট আইটেম হলো কি, অবন, তাই না? অবনের কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো ভ্যালু এডিশন করতে পারি নাই। আমাদের পুরো জেলায় এখনো পর্যন্ত কিন্তু একটা হয় নাই, ইল কিন্তু হয় না, তাই না? এই ইল যদি হইতো, তাহলে কিন্তু আমাদের স্থানীয় অর্থনীতিটা আরো অনেক ইমপ্রুভ করতে হবে। এই প্রসঙ্গটা আসতাম, আমাদের সারা দেশের অন্তত 90% লবণ উৎপাদন হচ্ছে আমাদের এই কক্সবাজার জেলা হতে। 95 মিনিমাম 90-95 কিংবা অনেকাংশে শতাংশ। কিন্তু আপনি মাত্র বললেন হচ্ছে এখানে আসলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন গড়েই ওঠেনি, আমাদের চাষিরা এখনো প্রান্তিক চাষি হয়ে উঠেছে। অবনের যেটা নীল স্পেশালি আমাদের এখানে কিন্তু একটাও হয় না। আগে হয় না কেন? আগে হয় না যে আমাদের এখানে ইলেকট্রিসিটি নেই,
হ্যাঁ, এখন আমরা ইলেকট্রিসিটি এখান থেকে প্রডিউস করছি, কিন্তু আমরা কি আসলে প্রডিউস সুবিধা পাচ্ছি? করতেছি, কিন্তু ওটা কিন্তু এখনো হয় নাই, তাই না? এটা কিন্তু আমরা খুব সহজে করতে পারতাম যদি আমরা স্থানীয়ভাবে এসব স্মল ইস্যুগুলো যদি আমরা চিন্তা করতাম। হ্যাঁ, আমরা স্থানীয় অর্থনীতিকে আমরা যদি ইম্পর্টেন্স দিতাম, তাহলে কিন্তু এসব ইস্যুগুলো কিন্তু এসে যাইতো, তাই না? আচ্ছা, আমরা উপকূলীয় অর্থনীতি নিয়ে কথা বলছিলাম। আমরা লবণ চাষির লোনাজনের জলের গল্প শুনেছি। আসলে আমাদের কক্সবাজারের উপকূলীয় অঞ্চলের অর্থনীতির সঙ্গে শুধু লবণ নয়, এখানে পান শিল্প জড়িত, সুপারি জড়িত, এখানে হচ্ছে মৎস্য শিল্প জড়িত। আমি যদি আমাদের আজকের অতিথি জনাব মঞ্জুর সাদিক, উনি নিজেও ওনার বাড়ি হচ্ছে কুতুবদিয়াতে, তা আমি যদি সব আমাদের অবহেলিত জনগোষ্ঠীর একই সঙ্গে একজন অবহেলিত জনগোষ্ঠীর গল্প মানে আসলে বঞ্চনার গল্প, অর্থনৈতিক বঞ্চনার গল্প, এইসব থেকে যদি আমাদের বর্তমান অবস্থান থেকে আমরা ইমপ্রুভমেন্টের দিকে যেতে চাই, এখানে রাষ্ট্রীয় পলিসি, অবকাঠামোগত উন্নয়ন এবং হচ্ছে আসলে কিভাবে আমরা একটা নতুন বাংলাদেশের যাত্রাপথে যেতে পারি, আপনি যদি সামগ্রিকভাবে আপনার মতো করে বলেন। এটার ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা স্টোরি আছে। কেমন? হ্যাঁ, টেকনাফ উপজেলাতে 2005 সালে কেমন পভার্টি ছিল 71-এর বেশি টেকনাফ উপজেলাতে। তো সেটা যেটা এখন আপডেট ইনফরমেশন 2022-এর যেটা স্টাডি, 2022-এর স্টাডিতে সেটা আসছে 21 ভাগ। তার মানে দরিদ্র জনগোষ্ঠী কমেছে, অনেক কমেছে। সিগনিফিকেন্টলি তো কমেছে। এটা স্টাডি যেটা আসছে সেটা হলো যে শুধুমাত্র একটা আইটেমে তারা ওদের প্রচন্ড আর্থিক অবস্থার উন্নতি হয়েছে, সেটা হলো পান এবং চাষ, পান এবং সুপারি। পান সুপারি, এটা থেকে পান, প্রায় 50% সুপারি। ডিক্লাইন করেছে। ইটস সো ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক্স। ওখানে আমরা মোটামুটি যাদের সাথে আলাপ করি, যাদের সাথে দেখি যে ওদের খুব ভালো ইনকাম হয়। একে করে ইউজুয়ালি তাদের ইনকাম 5 লাখ এক্সিড করে যায় অনেকের। ওকে, তো এটা তো আসলে একটা বড় ধরনের অগ্রগতি। এই যে কিন্তু ঠিক এই ধরনের একক আইটেম ভিত্তিক কোনো অর্থনৈতিক উত্তরণ অন্য উপজেলায় খুব একটা হয় নাই। অকরিয়াতে যদি আবার দেখি না, অকরিয়াতে কিন্তু এই ধরনের কোনো আইটেম নাই। অকরিয়াতে যেটা হয় মাছ চাষ হয় বেশ, কিন্তু মাছ আবার এভরিওয়ার নেই, আর নাই অল্প কটা ইউনিয়নে আছে, ওকে, অন্যান্য ইউনিয়নে কিন্তু নাই, তাই না? এই জন্য অন্যান্য ইউনিয়নের কিন্তু আর্থিক অবস্থা ওদের মতো না। হ্যাঁ, তো এইটা হচ্ছে যে আমাদের এই উপকূলীয় অঞ্চলে স্পেশালি আমাদের জেলাতে কিন্তু ধান চাষ এক্সপেন্সিভ, অন্যান্য এগ্রিকালচার এক্সপেন্সিভ, তাই না? অন্যান্য অঞ্চলে কিন্তু আমাদের এখানে এগ্রিকালচার এক্সপেন্সিভ। হ্যাঁ, আউটপুট কম তুলনামূলকভাবে আমাদের অন্যান্য অঞ্চলের চেয়ে উৎপাদন। কিন্তু মহেশখালীতেও তো পান আছে এবং মহেশখালী কুতুবদিয়া সামগ্রিকভাবে লবণ শিল্প আছে, তো ওনারা কেন এটার উপকারটা পাচ্ছে না? কিংবা লবণ তো হইলো এমন একটা আইটেম যেটা খুব অনিশ্চিত এবং আনসার্টেইন। 1 বছর হয়তো যারা উৎপাদনকারী তারা দাম পাচ্ছে, আর 1 বছর হয়তো তারা আসলে দাম পাচ্ছে না, তাই না? এটা একটা অনিশ্চিত আইটেমের ক্ষেত্রে যে স্টাডি হওয়া উচিত ছিল, কেমন ভ্যালু এডিশন যেটা হওয়া উচিত ছিল, ভ্যালু এডিশনটা কিন্তু আমাদের আসলে ঠিক ওইভাবে হচ্ছে না। ভ্যালু এডিশনটা যদি ঠিক ওইভাবে আমরা করতে পারতাম, তাহলে হয়তো লাইফটা আমাদের মানুষের জীবনযাত্রাটা হয়তো আর একটু উন্নত হইতো, তাই না? ওকে, জনাব মঞ্জুর সাদিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সর্বশেষ জানছিলাম আসলে বর্তমান চলমান সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহারে উপকূলীয় উন্নয়ন বোর্ড করার কথা রয়েছে, আশ্বাস রয়েছে। আমরা আলোচনা শেষ পর্যায়ে এই আশ্বাসটা যাতে অতি শীঘ্রই বাস্তবায়িত হয় এবং আমরা আশা করব উপকূলীয় উন্নয়ন বোর্ড সুষ্ঠুভাবে কার্যক্রম সম্পন্ন চলমান রাখার মাধ্যমে আমাদের আজকে যেটা আমরা বিষয়ে আলোচনা করছিলাম, উপকূলীয় অর্থনীতির অলিগলি, সমুদ্রে বৈষম্যের দেয়াল, এই বৈষম্যের দেয়ালটিকে অনেকটাই সরে যাবে। আমরা আশা করব এই বৈষম্যের দেয়াল থাকবে না। বেইনসাইড স্ট্রেট টকের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ।